শেখ হাসিনাকে তার কর্মফলের জন্যই বিচারের সম্মুখীন করা হবে, এটা অন্তর্বর্তী সরকারের প্রধান গুরুত্ব। অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক সরকার এসে শেখ হাসিনার বিচার করবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে বলে জানান প্রেস সচিব। আর জানাচ্ছেন NI নাহিদ। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার সহ অন্যরা। স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বলেন, হাসিনার গুম, খুন এবং তার যে পাপাচার, এসবের জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে, সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার, জানান প্রেস সচিব। আমরা শুধুমাত্র এটা বলতে পারি, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাগর রুনির ইস্যুতে নভেম্বরের টাস্ক ফোর্স গঠন করা হয়। এটা নিয়ে পিবিআই কাজ করছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এ তদন্ত সরকারের ফার্স্ট প্রায়োরিটি উল্লেখ করে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তাদেরকে বিচারের সম্মুখীন করা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনার সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রতি প্রশিক্ষণ বাস্তবসম্মত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান। ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, APC, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান, হেলিকপ্টার এবং প্যারাকমান্ডোরাও অংশ নেন প্রশিক্ষণে। অনুশীলনে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছি। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুশীলন প্রত্যক্ষ করেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, রাজবাড়ী। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার সজাম সাংকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত বিগত সরকারের প্রতি অভিযোগ জানানোর পাশাপাশি বাংলাদেশের তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব করার আশাবাদ ব্যক্ত করেন। এ নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তির স্বার্থে এমনটা করা হতো বলে অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের। When it goes from the Prime Minister's office to the minister to the secretary and then to the civil servant, it will stuck there. সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সৌদি বাংলাদেশ সংক্রান্ত এক সেমিনারে এমন অভিযোগ জানান তিনি। Million Bangladeshi কেবল জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব করতে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম। Actually, the Saudi-Bangladeshi relationship is a multi-dimensional relationship. সৌদি বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। হজ, জনশক্তি কিংবা ত্রাণ দেয়া নেয়াই একমাত্র লক্ষ্য নয়। বাণিজ্য, বিনিয়োগ, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য খাতেও সম্পর্ক বিস্তৃত করা হবে। Culture, tourism and every other aspect of our relationship. কেবল সৌদি না, দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও ফিরিয়ে দিয়েছিল হাসিনা সরকার। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি না, অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। Samsung came and they are also not welcome. They went to Vietnam and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাং কে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the Central Bank, there are a lot of wrong policies taken. অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এবং সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Although we have been claiming for a long time that we have the most investor friendly, দীর্ঘদিন যাবৎ বলা হচ্ছে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। প্র্যাকটিক্যালি যা আসলে সত্য নয়। অ্যাম্বাসিডরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. সর্বোপরি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেয় সৌদি সরকার। I think this is a very good paper done. জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাজ্য একের পর এক দুর্নীতির অভিযোগ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। এবার হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বোনের বিরুদ্ধে আরও এক ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। নাসরিন আক্তারের রিপোর্ট। উপহার, তাও আবার বিশাল ফ্ল্যাট, সেটাও আবার যেন তেন জায়গায় নয়, যুক্তরাজ্যের হ্যাম্পস্টেডে। ফ্ল্যাটটি উপহার পান টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক রূপন্তী, যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাম প্রকাশ করেছে এ চাঞ্চল্যকর তথ্য। এ খবর ঠিক তখন প্রকাশ হলো যখন কয়েকদিন আগেই টিউলিপের লন্ডনে আরেকটি ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার সংবাদ বের হয়। কোনো ধরনের আর্থিক মূল্য পরিশোধ না করে 2004 সালে 2 রুমের ফ্ল্যাটটির মালিক বনে যান টিউলিপ। এবার গণমাধ্যমের তথ্য বলছে, মঈন খানি নামের এক বাংলাদেশি আইনজীবী 2009 সালে টিউলিপের বোন আজমিনাকে উপহার হিসেবে দেন একটি ফ্ল্যাট। আজমিনার বয়স তখন 18 বছর, সবেমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে চলেছেন। উপহার দেওয়া ব্যক্তিটি হাসিনার ঘনিষ্ঠ সহযোগী, যার সাথে শেখ হাসিনার ছবিও রয়েছে। তবে উপহার সংশ্লিষ্ট একের পর এক খবর প্রকাশে যুক্তরাজ্যে চাপ বাড়ছে টিউলিপের ওপর। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য টিউলিপ, যিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, যার কাজ যুক্তরাজ্যের অর্থবাজার সংশ্লিষ্ট দুর্নীতি প্রতিরোধ করা। খোদ তার নামে এমন তথ্য প্রকাশে বিপাকে পড়েছেন টিউলিপ। হাসিনার আমলে নানা সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি টিউলিপ সিদ্দিক। তবে তার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, টিউলিপ তার বোনের হ্যাম্পস্টেডের সম্পত্তিতে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। এমনকি তার অফিসিয়াল কাগজপত্রেও এ ফ্ল্যাটটিকে বর্তমান আবাসস্থল হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এর আগে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপ্রাইটি ও এথিক্স টিম। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মঙ্গলবার রাতে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। তিনি আরও বলেন, লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্যরা। তবে সাক্ষাতে দলের সিনিয়র নেতাদের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলে জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল করে হাইকোর্টে দেওয়ার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। তারেক রহমান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপিকে বিতর্কিত করা এবং তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা বানোয়াট মামলা করেছিল শেখ হাসিনা সরকার। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট ৮২টি মামলা হয়। এর মধ্যে ১৭টি মামলা হয় বিতর্কিত সেনা সমর্থিত সরকারের আমলে। বাকি মামলা করে আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে মামলামুক্ত হচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রত্যেকটি মামলাই করা হয়েছে এই চাঁদাবাজির মামলা এবং ৩-৪ মাস আগের ডেট ছিল, সেই এফআইআর এর তার নামও ছিল না। পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। তারেক রহমানের আইনজীবী বলছেন, আর ১৭ থেকে 18টি মামলা নিষ্পত্তি হলেই সম্পূর্ণ মামলামুক্ত হবেন তারেক রহমান। তবে তার দেশে ফেরায় এসব মামলার উপর নির্ভর করছে না বলেও জানান তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী প্রক্রিয়া বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যে কোনো নতুন রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায় বিএনপি, তবে কোনো কিংস পার্টি বা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল না হলেই ভালো হয়। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে রাজধানীতে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তুলে ধরেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়েও। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। কোনো ধারণা নয়, বরং জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। বলেন, নতুন যে কোনো রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায় বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির
যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। এদিকে মিরপুরের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছে বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। ইসলামিক দলগুলো বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীণ মিত্র। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতায় সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। এর আগে অভিনেতার অবস্থা সংকটাপন্ন বলে জানান তার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গেল 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে ফুসফুসের সমস্যা ধরা পড়ে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই নেতা। 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন গুণী এই অভিনেতা। মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও আবারও জানালেন সিএসি এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন প্রধান নির্বাচন কমিশনার। শিউলি রায়ের প্রতিবেদন। রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে শুরু হয় ভোটার তালিকার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনাররা বলেন, বিগত নির্বাচন যেভাবে কুলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা দরকার সবটুকুই করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদের অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করেন তারা। এই ভোটার লিস্ট, এক্সিস্টিং ভোটার লিস্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ফিকটিশিয়াস পার্সন এখানে এসে থাকে, আমার মনে হয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কর্তন করা সমীচীন। কমিশনাররা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ারই হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তার দুর্বিসন্ধির দায় কমিশন নেবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। আমাদের মধ্যে যদি কারো ওইরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, সেটা উনি নিজ দায়িত্ব করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। আর সবার প্রচেষ্টা জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ জানান ইসির এমএমএম নাসির উদ্দিন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সম্মানিত শিক্ষা খাতের রাঘব বল ধরতে মাঠে নেমেছে দুদক। পরিচালনা করা হচ্ছে একের পর এক অভিযান। এবার টার্গেট করা হয় তেজগাঁওয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসকে। প্রকল্পে দুর্নীতির অভিযোগে 1613 কোটি টাকার অভিযোগ রয়েছে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও বরাবরই উপেক্ষিত ছিল এই খাত। এই খাতে দুর্নীতি নিয়ে বড় পরিসরে প্রতিবেদন সম্প্রচার হলেও তা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না হাসিনা সরকারের। সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করত খোদ শিক্ষামন্ত্রী।
এবার শিক্ষা খাতে দুর্নীতি নিয়ে বেশ জোরে সোরে মাঠে নেমেছে দুদক। অভিযান পরিচালনা করা হয় উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসে। এ সময় দুদক কর্মকর্তা সেখানকার কর্মকর্তাদের সঙ্গে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তা। 1613 কোটি টাকার প্রকল্প ছিল। তো মেইনলি আমাদের আজকের যে অভিযানের মেইন ইস্যু ছিল এই প্রকল্পে সর্বশেষ কিছুদিন আগে 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী। এটা একটা মেইন ইস্যু ছিল। আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি। এদিকে অভিযোগের বিষয় সঠিক না বলে দাবি করেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা। সেটা কোনো ব্যত্যয় ঘটেনি। পিপিআর অনুযায়ী আমরা নিয়োগ করেছি এবং সেই নিয়োগের সকল দালিলিক প্রমাণাদি তাদেরকে আমরা দিব। তারা কিছু তথ্য চেয়েছে, আমরা তথ্য দিয়েছি কিছু অভিযোগের প্রেক্ষিতে। তো এখন আমরা PDP 4-এর 22টা সাব কম্পোনেন্টের মধ্যে একটা সাব কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করি। সেক্ষেত্রে আমরা আমাদের অংশটুকুর সকল ডিটেলস তথ্য আমরা দিয়েছি। অভিযোগের বিষয়ে আরও কিছু নথি চাওয়া হয়েছে, যা শীঘ্রই প্রদান করা হবে দুদকে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার মামলা দুটি করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিএসসি এর সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী জীবন এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম এবং স্ত্রী শাহরিন আক্তারের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। দুর্নীতির মহান কারিগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সমৃদ্ধ নগরায়নের নামে করেছে অকল্পনীয় দুর্নীতি। সংবাদ সম্মেলনে যার কিছু ফিরিস্তি তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কার্যালয়ে সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক অস্বাভাবিক লেনদেনের প্রেক্ষিতে দুটি মামলা করা হয়। 27টি ব্যাংক হিসাবে প্রায় 539 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 2,63,000 টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং 2,53,791 মার্কিন ডলার উত্তোলন দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সরকারি কর্মচারী হিসাবে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,72,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে 12টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ একটি মামলা রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখনো জমেনি। সাপ্তাহিক ছুটির দিনে মেলেনি প্রত্যাশিত সাড়া। তবে দিন গেলে মেলা জমার আশা বিক্রেতাদের। এদিকে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে এবার দোকান বরাদ্দে স্বচ্ছতা আনতে টেন্ডার আহ্বান করা হয়। বাণিজ্য মেলা ঘুরে আরো জানাচ্ছেন কায়েস রাহাত। 5 দিন পেরিয়ে গেলেও এখনো জমেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এরই মাঝে বিভিন্ন পণ্যের দাম নিয়ে অভিযোগ দর্শনার্থীদের। দাম আমার কাছে মনে হয় মেলাতে একটু বেশি মনে হচ্ছে, বাইরের থেকে। প্রথম তো এখন একটু বেশি রাখবে, পরে আবার একটু দাম কম হবে যখন শেষের দিকে। বিক্রেতারা বলছেন এখনো আশানুরূপ সাড়া পাচ্ছেন না তারা। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা তাদের। মেলা শুরুতে বেচা কেনা হয় না, যে 5-6 দিন অতিবাহিত হওয়ার পর একটু বেচা কেনা একটু প্রেশার থাকে, কিন্তু ওই অনুযায়ী দর্শনার্থী আছে কিন্তু বেচা কেনাটা হচ্ছে না। 2 গুণ বেশি এখানে, ওই আগারগা থেকে এখানে 2 গুণ। কারণ একটা স্টল 4টা-5টা হাট ঘুরে পরে আমরা পাচ্ছি। এই 4টা-5টা হাট ঘুরে কারণে স্টলটার প্রাইস 3 থেকে 4 গুণ প্রাইস অনেকগুলো বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদের প্রোডাক্টের উপরে এগুলো ইফেক্ট পড়তেছে। এবার দোকান বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয় অনলাইনে, যেখানে শতভাগ স্বচ্ছতার দাবি মেলা পরিচালকের। জানান খাবারের দাম ও মান নিয়ে নজরদারি করছে ভোক্তা অধিদপ্তর। বরাবরই এই মেলার জন্মলগ্ন থেকে প্রথম দিকে একটু দর্শনার্থী সংখ্যা কম থাকে, আস্তে আস্তে যখন দিন গড়াতে থাকে তখন দর্শনার্থী সংখ্যাও বাড়তে থাকে। এই বছরই প্রথম আমরা একেবারেই অনলাইন পদ্ধতিতে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা এই টেন্ডার পদ্ধতির মাধ্যমে এই স্টলগুলো বরাদ্দ দিয়েছি। শেষ দিকে পণ্যে ছাড়ের পরিমাণ বাড়লে লোক সমাগম বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।